আসসালামু আলাইকুম। মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। একদম টেকনিক্যাল পার্ট নিয়ে কথা বলতে চাই। জাকের আলী অনেকের দুইটা বিষয় আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে। উন্নতির সাইনটা একেবারে লক্ষণীয়। সেটা হচ্ছে প্রথমত অফ সাইডে শটের রেঞ্জটা বেড়েছে জাকের আলী অনেকের, অর্থাৎ এই জায়গাটা একটা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে পেয়েছি। নর্মালি জাকের আলী অনেকের ব্যাটিংয়ের একটা অন্যতম বড় লিমিটেশনের জায়গাটা আমরা যেটা বলি সেটা হচ্ছে অনেক বেশি মাত্রায় অনসাইড ওরিয়েন্টেড প্লেয়ার। আমরা দেখতে পাই যে যেহেতু জাকের আলী অনেক সাফল করে অফ স্ট্যাম্পের অনেক বাইরে চলে আসেন, বোলারকে আগে থেকে একটা ইন্ডিকেশন দেন, বোলারও তাকে আউটসাইড অফ স্ট্যাম্প বল করেই ডিসিভ করেন এবং তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে, এই বছরই তার ডেবিউ হয়েছে, ইনিশিয়াল স্টেজে আমরা দেখেছি যে ওই আউটসাইড অফ স্ট্যাম্প বা ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বলগুলোতে অফসাইডে শটের রেঞ্জ খুব বেশি না হওয়ার কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে তিনি ডিসিভড হয়েছিলেন। সেই জায়গাটাতে উন্নতির জায়গাটা লক্ষণীয় এবং সেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে থেকেই আমরা দেখতে পেয়েছি যে একটা তো বিষয় রয়েছে স্ট্রেইট লং অফ রিজনটা ব্যবহার করা, আরেকটা বিষয় হচ্ছে কাভার, এক্সট্রা কাভার, ব্যাকওয়ার্ড পয়েন্ট, ওই জোনগুলো ব্যবহার করা। দুটো ক্ষেত্রেই জাকের আলী অনেকের শটের রেঞ্জ বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, সেটা আমরা খুব ভালো মতো লক্ষ্য করছি। এবং এই ম্যাচটা যদি আমরা চিন্তা করি, 72 রান করেছেন এবং সেই জায়গাটাতে অফসাইড দিয়ে বাউন্ডারি হাঁকিয়েছেন মোটামুটি 5টার মতো, আমি যতদূর গুনলাম এবং ম্যাচ যতক্ষণ দেখছিলাম। আপনারা পর্দায় তার বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন অফসাইডে। এবং এই জায়গায় দুইটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এর আগে ওয়ানডে সিরিজের সময় একটা বিষয় আমরা দেখেছিলাম যে ওই যে সরে শাফলিং করে যাচ্ছেন এবং অনসাইডে লেগ সাইডে টানার চেষ্টা করছেন, বোলারও কিন্তু বুদ্ধিদীপ্তভাবে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল করছেন। তৃতীয় ওয়ানডেতে একটা বিষয় দেখেছিলাম যে লং অফের রেঞ্জটা নিয়ে জাকের আলী অনেক কাজ করেছেন, লং অফে শট তিনি খেলেছেন, লং অফ দিয়ে ছক্কা মেরেছেন। আজকের এই ম্যাচে বিষয়টাকে আরও ভালো মতো আমরা দেখতে পেলাম যে অফ সাইডে শটের রেঞ্জ নিয়ে কাজ করছেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে অফ সাইডের বলগুলোকে অনসাইডে টেনে অ্যাকুরেটলি শট খেলতে পারার দক্ষতার জায়গাটা, এটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এতদিন যে বিষয়টা লক্ষণীয় ছিল যে বোলাররা যে সময়টায় তার দুর্বল জায়গাটা আইডেন্টিফাই করেছেন, আফটার দ্যাট বিষয়টা এরকম ছিল যে অফসাইডের শটের রেঞ্জটাও একদমই পোর ছিল, একদম জিরো লেভেলের ছিল। আর দ্বিতীয়ত ওই অফসাইডের বলকে অনসাইডে টেনে খেলার সবসময় এক্সিকিউশন পয়েন্টটাও খুব বেশি অ্যাকুরেট থাকতো না। সেই জায়গাটা তো একটা বেশ দৃশ্যমান উন্নতির জায়গা দেখা গেছে। আরেকটা জায়গার কথা আমি বলবো, এই ম্যাচে আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছি সেটা হচ্ছে জাকের ব্যাট করতে নেমেছেন 8 নম্বর ওভারের সময়। দেখেন, 8 নম্বর ওভারের সময় ব্যাট করতে নেমে তিনি ইনিংসটাকে ক্যারি করতে পেরেছেন 20 নম্বর ওভার পর্যন্ত। এটা আমার কাছে মনে হয় জাকের আলী অনেকের এই এক বছরের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারটা আজকের এই ম্যাচে। কারণ জাকের মূলত এক্সপোজারটা পেয়েছিলেন বিপিএলের 16 থেকে 20 নম্বর ওভারে ব্যাটিং করে, অর্থাৎ 16 থেকে 20 নম্বর ওভারে যেই অ্যাপ্রোচের ব্যাটিং করতে হয় বা সেই সময় যে মেন্টালিটিতে ব্যাটিং করতে হয়, যে টেকনিকে ব্যাটিং করতে হয়, সেই অনুযায়ী। প্রবলেমটা যেটা তার জন্য হচ্ছিল যে বাংলাদেশ টিমে আসার পর তাকে ব্যাট করতে নামতে হচ্ছিল 7-8 নম্বর ওভারে, যেটা আলটিমেটলি একটা হোল্ডিং রোল প্লে করতে হয় ওই সময়টাতে। ওই সময়টাতে একটু টেকনিক্যালি অনেক বেশি মাত্র সাউন্ড থাকতে হয়, সিঙ্গেলস ডাবলসের উপর স্ট্রাইক রোটেশনটা মেনটেন করতে হয়, আফটার দ্যাট 10-12 ওভার থেকে এক্সেলারেশনে যেতে হয়। ওই রোলটার জন্য জাকের কিন্তু আসলে পরিচিত ছিলেন না বা ওই রোলটার জন্য এক্সপোজার তিনি পান নাই। সো ওইটা অ্যাডজাস্টমেন্টে জাকেরের একটা প্রবলেম হচ্ছিল। এটা ইনিশিয়াল স্টেজে যে কোনো ক্রিকেটার হতে পারে, আন্দ্রে রাসেলেরও হয়েছে। ইভেন আমি একটা পরিসংখ্যান মাঝখানে আপনাদেরকে দিয়েছিলাম যে আন্দ্রে রাসেল বা দীনেশ কার্তিক যখন তারা 12 ওভারের পরে ব্যাটিং করেন, তখন তাদের গড়টা যত 12 ওভারের বা 10 ওভারের আগে বা 8 নম্বর ওভারে যখন ব্যাটিং করতে নামেন, তখন তাদের গড়টা খুবই পরিমাণ। আন্দ্রে রাসেলের ক্ষেত্রে সেটা দেখছিলাম যে তার এত বছরের ক্যারিয়ারে শুধুমাত্র এই বছরটা বাদে রাসেল যখন 8 নম্বর ওভারে ব্যাটিং করতে নেমেছেন, তার গড়টা মাত্র 6 পয়েন্ট সামথিং, 6 দশমিক সামথিং। তো এটাই কিন্তু বোঝা যায় যে ফিনিশারের রোলটা ফিনিশিং দেয়া। এখন ফিনিশার যদি ফিনিশিংয়ের অপরচুনিটিই না পায়, সে ফিনিশিংটা কিভাবে দেবে? জাকেরের জন্য প্রবলেম যেটা হচ্ছিল, নামছিলেন তিনি এরকম 7-8 নম্বর ওভারে, টিকতে পারছিলেন না 16 বা 17 নম্বর ওভার পর্যন্ত। কিন্তু আজকের এই ইনিংসের ফিচারটা আমি এই কারণে অন্য সব ইনিংস চাইতে এগিয়ে রাখবো যে জাকের নেমেছেন 8 নম্বর ওভারে, সেটাকে ক্যারি করেছেন টুয়ার্ডস 20 ওভার্স পর্যন্ত। সো এটা একটা ভালো এক্সিকিউশনের জায়গা ছিল জাকের আলী অনেকের। আরেকটা উল্লেখযোগ্য জায়গা বলবো যে শর্ট এক্সিকিউশনের সময়টা দেখেন, জাকেরের ব্যাটিং টেকনিক নট দ্য বেস্ট অফ টেকনিক্স। আপনি দেখে হয়তো বা বলবেন, আপনাকে দেখে দৃষ্টিতে খুব দৃষ্টিনন্দন মনে হবে না, কিন্তু প্রপার টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন অনসাইডে শট খেলছেন, খেয়াল করে দেখবেন জাকের খুব দ্রুত ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেন। ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে আমাদের ম্যাক্সিমাম ব্যাটারের প্রবলেম, যেটা অ্যাক্রস শেপে চলে যাওয়া, জাকের ফ্রন্ট লেগ ক্লিয়ার করে এবং ফ্রন্ট লেগ ক্লিয়ার করার সাথে সাথে টো পজিশনটাকে স্ট্রেটিশ রাখা।
টো পজিশনটা স্ট্রেট ইস্যু, যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। বিশেষ করে টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রবলেমের জায়গাটা হচ্ছে টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর চলে যায়। জাকেরের টো পজিশনটা স্ট্রেট ইস্যু, আমরা ওয়ানডের সময়ও সেটা দেখিয়েছিলাম। সব কিছু মিলিয়ে ডে বাই ডে উন্নতি করছেন জাকের আলী অনেক, এবং সেই উন্নতির জায়গাটা লক্ষণীয়। অনেক কথাবার্তা হয়েছে মাঝখানের সময়টাতে, আসলে আমরা একটা বিষয় ভুলে যাই। আমার কাছে মনে হয় যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, জাকের কিন্তু 2-3-4 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছে না, এটাই কিন্তু তার প্রথম বছর ক্যারিয়ারে। সো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় একটা প্লেয়ারকে টাইম দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। সিলেক্টরদেরকে ধন্যবাদ জানাবো যে সিলেক্টররা জাকেরের ওয়ার্ল্ড কাপের সময় একটা ফেলিওর ছিল, সেই ফেলিওরের পরেও তাকে কন্টিনিউ করেছেন। ইভেন ইন্ডিয়ার সঙ্গে সিরিজে জাকেরের ফেলিওরের পর সবচেয়ে বেশি কথা হয়েছে, বাট তারা কন্টিনিউ করেছেন। এখন কন্টিনিউ করবেন না কেন? এটা তো এই ছেলেটার প্রথম বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এখন আপনার তো ওই অপরচুনিটিটা দিতে হবে ওই ছেলেটাকে, তাই না? এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের এইখানে যে আমরা ওই সব কিছুকে একটা মিক্স আপ করে ফেলি। বাট থ্যাঙ্কস টু জাকের, যিনি তার পারফরমেন্সের জায়গাটা ডে বাই ডে নিজেকে আপগ্রেড করেছেন, এবং ধারাবাহিকতার জায়গাটা অবশ্যই বজায় রেখেছেন এখন পর্যন্ত জাকের আলী অনেক। আরেকটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে শেষ করি। এই বছরটাতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে 3 ফরম্যাট মিলিয়ে সবচাইতে বেশি হাফ সেঞ্চুরি মেহেদী হাসান মিরাজের 7টা, এরপরেই কিন্তু জাকের আলী অনেক, যার 6টা। এবং এই বছর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার 3 ফরম্যাট মিলিয়ে জাকের আলী অনেক। সব কিছু মিলিয়ে 3টা ফরম্যাটে ক্রিকেটে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য কনসিস্টেন্ট পারফরমেন্স তিনি করবেন ভবিষ্যতে, নিজের আপগ্রেডেশন বজায় রাখবেন, এই প্রত্যাশা অবশ্যই করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।